নবনিযুক্ত সিসি নাসিরউদ্দিন সহ 5 কমিশনারের শপথ। ভোটের প্রতি মানুষের আস্থা ফেরাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার। নির্বাচন কমিশন গঠন সবচেয়ে বড় সংস্কার। নতুন ইসির কাছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আশা করে বিএনপি, বললেন নেতারা। আবারও ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ অবরোধ। উচ্চ আদালতে আপিল করবে সরকার প্রধান। উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিং। বান্দরবান রুমার গহীন জঙ্গলে কেএনএফ এর গোপন আস্তানায় সেনা অভিযান। 3 সন্ত্রাসী নিহত, অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। একতরফা নয়, সর্বশক্তি দিয়ে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা হবে যাতে ভোটের প্রতি মানুষের আস্থা ফিরে আসে, জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বললেন, নিয়ত সহি আছে, সমুন্নত রাখবেন শপথ। সুষ্ঠু নির্বাচন করতে সংস্কারের প্রয়োজন বলেও জানান তিনি। এজন্য সবার সহযোগিতা ও দোয়া চান সিসি। আর করণীয় ঠিক করতে সোমবার প্রথম বৈঠকে বসার কথা রয়েছে নতুন নির্বাচন কমিশনের। আহমেদ সারওয়ারকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এসএম ফয়েজ। পূর্ব নির্ধারিত সময় রবিবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রথমেই নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনকে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে একে একে 4 কমিশনারও শপথ নেন। দেশের 14তম কমিশনের দায়িত্ব নিয়ে সাংবিধানিক দায়িত্ব পালনে সবার সহযোগিতা চান নয়া প্রধান নির্বাচন কমিশনার। বলেন, অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ। কনস্টিটিউশনটা যদি ঠিক না হয় তাহলে আমাদের যাত্রা তো আমরা এলোপাতারি হয়ে যাবে। কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে, এটাও শেষ হোক, সব সুপারিশগুলো আসুক। বেশি দিন তো নাই, ওনারা তো সরকার বলছে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে। ইটস নট ফার অ্যাওয়ে, অতি অল্প সময়। আপনারা আশ্বস্ত থাকুন, ইনশাল্লাহ আমাদের নিয়ত সহি। We are confident, inshallah, we will be able to deliver. বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছি। চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে। সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক, সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উই উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। বেলা 3টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে আসেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য 4 কমিশনার। এই সময় তাদেরকে ফুলের শুভেচ্ছা জানান কর্মকর্তা কর্মচারীরা। পরে বিকাল 4টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে নয়া নির্বাচন কমিশনার। বলেন, ভোটারদের আস্থা ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ। একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, যে পরিবেশে সব ভোটার একদম নিজের ইচ্ছা মোতাবেক তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোটটা যাতে দিতে পারে, সেরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেটাই আমাদের ওয়াদা এবং সেটা করার জন্য যা যা দরকার তা করবো আমরা। এবং আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না। ওই একতরফা করে তো বুঝতে পারতেছেন, তাই দেশের কি 12টাতে বাজে গেছে আপনি বুঝতেছেন। আমরা একটা প্রতিযোগিতামূলক এবং আমরা একটা লেভেল প্লেয়িং ফিল্ড আমরা ক্রিয়েট করে দেবো, যাতে করে সবাই এখানে খেলতে পারে, আন্ডার দি রুলস অফ দি গেম যাতে খেলতে পারে, সেই ব্যবস্থা আমরা করবো। কোনো চাপের কাছে মাথা নত করবেন না বলেও সাফ জানিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার। গঠনমূলক সমালোচনার কথাও জানান নাসিরউদ্দিন। আগে দামি নির্বাচন হয়েছে, আমি নির্বাচন হয়েছে, 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। এই জন্যই তো বললাম ভাই, আমাদের আগমন কিন্তু ওইগুলো মোকাবেলা করার জন্যই। এরকম যাতে না হয়, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আমার কাছে মনে হচ্ছে। এখন আপনারা চ্যালেঞ্জ বলছেন, তো আমি এটাকে অপরচুনিটি হিসাবে নিচ্ছি। এখানে যদি আমরা ফেল করি তাহলে এই দেশের ভোটিং সিস্টেমের অবস্থা কী হবে আপনারা বুঝতেই পারতেছেন। রাজনৈতিক দলগুলো তো 15 বছর ধরে বলতেছে আমরা মানুষের ভোটের অধিকার চাই, আমরা ফ্রি ফেয়ার ইলেকশন চাই, তোমরা আমাদেরকে ইলেকশন করতে দাও। এই যুদ্ধ করতেছে তো 15 বছর ধরে। তারা তো জাতির কাছে ওয়াদাবদ্ধ। আগের সরকার ছাপ দিয়েছে বিকজ তাদের দলীয় এজেন্ডা ছিল, নিজেদের এজেন্ডা ছিল। এই সরকারের তো কোনো এজেন্ডা নাই। প্রফেসর ইউনূস হ্যাজ ক্লিয়ারিফাইড অন মেনি অকেশনস যে ওনার কোনো রাজনৈতিক অভিলাষ নাই। কোনো প্রভাবেই তাদের টলাতে পারবে না। চ্যালেঞ্জ মোকাবেলায় সাহস ও অভিজ্ঞতা রয়েছে, এমন দাবিও করেন প্রধান নির্বাচন কমিশনার। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে সংস্কার ইস্যুতে সময়ক্ষেপণ না করার আহ্বান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের। বলেন, নির্বাচন কমিশন গঠন সবচেয়ে বড় সংস্কার। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম
জাহিদ বলেছেন, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা না আসা পর্যন্ত দেশ শান্ত হবে না। নিজ দল ও নেতাকর্মীদের প্রতি ভালোবাসা না থাকায় শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে বলে মন্তব্য তার। রিপোর্ট ফরুক বাবুর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে আসতে এই সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ সরকারের অবিচারের প্রতিবাদে প্রবাসীদের ভূমিকার প্রশংসাও করেন মঈন খান। অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা একটি ভালো ব্যবস্থা নিয়েছে, একটি নির্বাচন কমিশন তারা প্রতিষ্ঠা করেছে। আমি বিশ্বাস করব এই নির্বাচন কমিশন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা। আমাদের যেটা মনে রাখতে হবে যে এই ছাত্র জনতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ম্যান্ডেট দিয়েছে। ম্যান্ডেটটি কি? স্বৈরাচার থেকে গণতন্ত্রে রূপান্তর করতে হবে। এটাই হচ্ছে এই সরকারের মূল এবং প্রধান ম্যান্ডেট। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অধ্যাপক ডাক্তার AZM জাহিদ বলেছেন, কোনো অন্যায়কারীকে মাফ করা যাবে না। হত্যাকারীদের বিচার না চেয়ে মাফ করা নিয়ে প্রশ্ন তার। তাদের বিচার না করে আপনি তাদেরকে মাফ করে দিবেন, আপনি কে? ডক্টর জাহিদ বলেন, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা এলে ষড়যন্ত্র বন্ধ হবে। যত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন সম্পর্কিত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়ে গেছে সেগুলো পুনর্গঠন করে এবং সেগুলো প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুততার সঙ্গে আপনি জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত দ্রুত বিশৃঙ্খলা দূর হবে, ষড়যন্ত্র দূর হবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এবং আজকের বাস্তবতায় সেটি হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজনীয়তা। ৭১ ও ৯০-কে মনে রাখলে ৫ আগস্ট যথাযথভাবে মূল্যায়ন হবে বলেও মন্তব্য করেন তিনি। ঐক্যবদ্ধ যদি না থাকা যায়। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, একটি সুষ্ঠু নির্বাচনের দিকে সরকার যত দ্রুত এগিয়ে যাবে জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে, এমনটাই আশা করে বিএনপি। বিকেলে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন সাক্ষাৎ করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার অগ্রগতি দেখতে চায়, তুরস্কও সেটি চাচ্ছে। জানুয়ারির মধ্যে তুরস্কের বাণিজ্য মন্ত্রীর বাংলাদেশ সফরের কথা রয়েছে। এর আগে তাদের একটি প্রতিনিধি দল এসেছিল বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। বিভিন্ন দেশের ট্রিটমেন্টে গিয়েছি, বাট টার্কি একটা নতুন ওপেনিং, এটা হয়তো বাংলাদেশিদের জন্য। টার্কির স্ট্যান্ডার্ড ইজ কোয়াইট হাই। ইলেকশন কমিশন সহ বিভিন্ন আমাদের আগামী দিনের সংস্কার, এগুলো ক্যাপাসিটি বিল্ডিং এ তারাও কাজ করতে রাজি আছে। তাদের একটা ডেলিগেশন বোধ এসে গেছে, এর মধ্যে কমার্স মিনিস্টার আসতেছে। তারা খুবই উৎসাহী এবং এই অটোক্রেসি, এই স্বৈরাচার পতনের পরে তারা রিলেশনশিপটিকে তারা একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার তাদের চিন্তা আছে, ভাবনা আছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নতুন নির্বাচন কমিশনের কাছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আশা করে দেশের মানুষ। দুপুরে নাটোরের আলাইপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই প্রত্যাশার কথা জানান। রিজভী আরও বলেন, নির্বাচন কমিশন হচ্ছে একটা স্বাধীন ও সাংবিধানিক সংস্থা, তাদের নিজস্ব ক্ষমতা আছে। নির্বাহী বিভাগ যদি তাদের কোনো অন্যায় আদেশ করে তা না শোনার অধিকার তাদের আছে। রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা বেছে বেছে এমন লোকদের দিয়ে কমিশন গঠন করতেন যারা হাসিনার কৃতদাস হিসেবে কাজ করতেন। শেখ হাসিনা বেছে বেছে এমন লোকদের দিয়ে নির্বাচন কমিশন করতেন যারা শেখ হাসিনার কৃতদাস হিসাবে কাজ করত। এদের কাছে অবাধ সুষ্ঠু নির্বাচন, এদের কাছে কি বলে যে ইনক্লুসিভ নির্বাচন, এটা কোনো মূল্যই ছিল না, ভোটারদের কোনো দামই ছিল না। বর্তমান নির্বাচন কমিশনের কাছে সেই ধরনেরই মানুষের প্রত্যাশা। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে যাবে এবং ভোটের পরিবেশ থাকবে অত্যন্ত শান্তিপূর্ণ।
অটোরিকশা বন্ধের প্রতিবাদে আজও রাজধানীর কয়েকটি সড়কে অবরোধ করেছে চালকরা। পরে তাদের দাবি মানার আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়। এদিকে অটোরিকশা বিষয়ে উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসবে তাই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। গেল কদিন ধরে রাজপথে সোচ্চার ব্যাটারি চালিত রিকশা চালকরা। অটোরিকশা বন্ধে উচ্চ আদালতের আদেশ বাতিল সহ বেশ কয়েকটি দাবি তাদের। রবিবার সকাল 11টা থেকে ধানমন্ডি সায়েন্স ল্যাব শাহবাগ, শনিরাখড়া যাত্রাবাড়ি কামরাঙ্গীরচর সহ রাজধানীর নানা এলাকা থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাব ও কদম ফোয়ারার সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। দাবির পক্ষে প্লাকার্ড ও নানা স্লোগান দেন বিক্ষুব্ধরা। আমরা ঋণের টাকা দিয়ে আমরা অটো কিনছি, আমরা যদি অটো চালাতে না পারি তাহলে আমরা ঋণ দেবো কিভাবে, আমরা খাবো কিভাবে? আমাদের কর্মস্থান দিয়ে তারপর অটো আমাদের বাতিল করতে হবে, নাহলে আমাদের অটো চলবে চলবে চলবে। আমরা মেন রাস্তায় দরকার পড়ে রাত 8টা 9টার পরে আসবো। আমাকে একটা সিদ্ধান্ত দেওয়া হোক, আমাদেরকে লাইসেন্সের আওতায় আনুক। কিছুদিন পর পর আপনারা নিত্য নতুন আইন তৈরি করতেছেন। এই আইনটা না করে আপনারা সবাই, যত মন্ত্রিসভা আছে সবাই বসে একটা মিটিং করেন, একটা আইন নিয়ে আসেন, আমরা যেন সুস্থভাবে থাকতে পারি, সুষ্ঠুভাবে চালাতে পারি। সরকারকে তাদের দাবি মেনে নেয়ার আকুল আবেদন জানান আন্দোলনকারীরা। 3 দিন ধরে অটো চালাই না, 3 দিন ধরে পেটের ক্ষুধা, পেটে থুইয়া এই রাস্তায় আইছি। কি জন্যে? পেটের জন্য আসি নাই। আজকে যদি আমাদের মারে কিছু করার নাই। এটা গরিব লোকেদের পেটে নাতি দেওয়া হচ্ছে। আমাদের কথা, এই অটোটা বৈধ হতে হবে এবং আমাদের একটা ব্যবস্থা করে দিতে হবে। আমি নিজে কামাই আমার চলতে হয়, অন্তত এটাই বন্ধ করে দেয়, তাহলে আমরা চলুম কেমনে? আমরা একটা যে কোনো একটা ব্যবস্থা করে দেয়। তাদের আন্দোলনের কারণে প্রেস ক্লাব, পল্টন, শাহবাগ, সায়েন্স ল্যাব সহ রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে তারা মিছিল নিয়ে জড়ো হয় শহীদ মিনারে। তারপর সরকারের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে আন্দোলনকারীরা। কালকে কোর্টে যেই আদেশটি হাইকোর্ট দিয়েছে, এটির স্থগিত চেয়ে সরকার পক্ষ থেকে আপিল করা হবে, রিট করা হবে আর কি সুপ্রিম কোর্টে। আলোচনায় বসবো, আলোচনা ফলপ্রসূ হলে আগামী দিনে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে এই যে শ্রমজীবী মানুষ তাদের রুটি রুজিকে নিরাপদ করতে যেই ধরনের সহযোগিতা দরকার সেটি আমরা করব। এদিকে তাদের দাবির বিষয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উচ্চ আদালতের আদেশটার ব্যাপারে আমাদের যে আইন মন্ত্রণালয়, তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে। ওই ডিসিশনটা যেটা আসে ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের ব্যাপারে আমরা করব। তিনি আশা করেন অটোরিকশার বিষয়ে সরকারের নির্দেশনা ভালোই আসবে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা ইস্যুতে উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আদালত যে সিদ্ধান্ত দেবে তাই বাস্তবায়ন করা হবে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। তিনি আরও বলেন, অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ না থাকলে বিমানবন্দরে কাউকে হয়রানি করা হবে না। হয়রানি বন্ধে সবার সাথে আলোচনা করে সুনির্দিষ্ট নীতিমালা করতে যাচ্ছে সরকার। দাবি দেওয়া বিষয়ে সুনির্দিষ্ট চ্যানেলে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। সড়কে অবস্থান নিয়ে জনদুর্ভোগ তৈরি না করার আহ্বানও জানানো হয়। এক প্রশ্নের জবাবে প্রেস উইং জানায়, শুধু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই জানানো হবে আগামী নির্বাচনের তারিখ। ঢাকা শহরে ব্যাটারি চালিত রিকশার শ্রমিকরা গত কয়েকদিন ধরে প্রতিবাদ করছে। আজকেও তারা প্রতিবাদ করেছে। তো সরকার সিদ্ধান্ত নিয়েছে, আসলে এ বিষয়ে মহামান্য হাইকোর্ট যে আদেশ দিয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই আদেশের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল করবে। আমরা আশা করি সুপ্রিম কোর্টের কাছ থেকে এ বিষয়ে একটা ইতিবাচক সিদ্ধান্ত পাব। আপনারা দেখেছেন যে এর আগের সরকার ভিন্নমত কীভাবে দমন করেছে। যারা ভিন্ন মতাবলম্বী ছিল তাদেরকে নানাভাবে হয়রানি করেছে এবং বিশাল একটা তালিকা যেটা ইমিগ্রেশনে দিয়ে দেওয়া হয়েছিল এই সাংবাদিক এবং রাজনৈতিক কর্মী বা ভিন্ন মতাবলম্বী যারা আছে তারা যাতে বিদেশে আসা যাওয়া করতে গেলে তাদেরকে থামানো হয়। সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে থাকে, একটা ট্রান্সপারেন্ট নীতিমালা, যেটা আপনিও জানতে পারবেন, অন্য বাংলাদেশের যে কোনো সিটিজেন এই বিষয়টাই জানতে পারবেন যে উনি যেতে পারছেন না বিকজ ওনার নামে ব্যাংকের থেকে একটা নোটিশ আছে যে না ওনাকে বিদেশ গেলে আমাদের সমস্যা হবে।
মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এই কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভুয়া ও মিথ্যা মামলা বিষয়ে অভিযোগ রয়েছে। বিষয়টি আমলে নিয়ে এ ধরনের মামলায় কেউ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য জেলায় জেলায় কমিটি করে দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে, যে কেউ অবনতির চেষ্টা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারিও দেন। জানান, অবসরপ্রাপ্ত পুলিশ ও আনসারের মধ্যে থেকে ট্রাফিক ব্যবস্থাপনায় অভিজ্ঞ ও দক্ষ লোকদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। কমিউনিটি পুলিশিং এর মতো আপাতত ঢাকায় 500 জনকে নেওয়া হতে পারে। শিক্ষার্থীরাও আগের মতো দায়িত্বে থাকবে। এ সময় অটোরিকশা চালকদের আন্দোলন প্রসঙ্গে বলেন, উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসবে সেটি বাস্তবায়ন করা হবে। উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের চলাচল নিশ্চিতে সড়কে কোনো দোকান থাকবে না। ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি, এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব, এবং তাদের বিরুদ্ধে আইনানুগ বড় ধরনের আইনানুগ আমরা ব্যবস্থা নিব। আমরা আইন শৃঙ্খলার ব্যাপারে কোনো উদ্বিগ্ন নাই। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি আল্লাহ দিলে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে আসছে। এটা আস্তে আস্তে আরও উন্নতির দিকে যাবে, আর 1 থেকে 16তে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দিয়েছে পুলিশ। বেলা 12টা থেকে দৈনিকটির সামনের সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে একদল ব্যক্তি। এতে কারওয়ান বাজারের প্রধান সড়কটিতে যান চলাচলের প্রতিবন্ধকতা তৈরি হয়। আইন শৃঙ্খলা বাহিনী বারবার তাদের সরে যাওয়ার অনুরোধ করে, এরপরও তারা রাস্তা থেকে সরে যায়নি। সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক করতে যৌথ বাহিনী তাদের সরিয়ে দেয়। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষুব্ধদের পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ। কর্তব্যরত কর্মকর্তারা জানান, পরিস্থিতি সামাল দিতে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। রাত 9টার দিকে ঘটনাস্থলে পরিদর্শন করেন ডিএমপি কমিশনার শেখ সাজাদ আলী। গত বৃহস্পতিবার ও শনিবারও প্রথম আলো কার্যালয়ের সামনে একই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বান্দরবানের রুমার গহীন জঙ্গলে কুকিচিন ন্যাশনাল আর্মি KNF এর গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। বন্দুকযুদ্ধে সংগঠনটির 3 সন্ত্রাসী নিহত হওয়ার তথ্য জানিয়েছে তারা। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম। রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ISPR জানায়, বান্দরবানের রুমার গহীন জঙ্গলে সেনাবাহিনী KNF এর গোপন আস্তানায় অভিযান চালানো হয়। অভিযানে সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় 3 জন। উদ্ধার করা হয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম। পাহাড়ে সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। তারা জানিয়েছে, KNF এর সামরিক শাখা KN এর শতাধিক সদস্য 3 বছর আগে গেরিলা প্রশিক্ষণের জন্য মিয়ানমারের কাচিন প্রদেশে যায়। 2021 সালে প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল ফিরে আসে। এই দলের সদস্যরা এখন পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে। 2013 সালের 5 মে শাপলা চত্বরে বুয়েট শিক্ষার্থী রেহান আহসান হত্যার শিকার হওয়ার ঘটনায় মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রবিবার রেহানের পরিবারের পক্ষে ট্রাইব্যুনালে হাজির হয়ে এই মামলা করা হয়। পরে সাংবাদিকদের সাথে আলাপ করে তারা জানান, এতদিন ভয়ে তারা মামলা করতে পারেনি। এমনকি লাশ দাফনের পরও থানা থেকে ফোন করে বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে। রেহানের মা বলেন, তার ছেলে কিভাবে মারা গেছে তা পর্যন্ত বলতে পারেননি। 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে তারা মামলা করার সাহস পেয়ে ট্রাইব্যুনালে এসেছেন। তিনি চান এমন পরিণতি যেন আর কারো সন্তানের না হয়। তখন আমি বাকশক্তি হারিয়ে ফেলেছিলাম। ওর তো থার্ড ইয়ার শেষ করেছিল। প্রথম অভিযোগ যাচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সহ আওয়ামী লীগের এবং তাদের জোটের যেই নীতি নির্ধারক ফোরাম ছিলেন তারা, এবং 5ই মে রাতে জয়েন্ট ফোর্সেস যে অভিযান চালিয়েছিল সেই জয়েন্ট ফোর্সেসের যারা লিডিং কর্মকর্তা ছিলেন। আমরা মোট 44 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি এবং সাথে আরও অজ্ঞাতনামা আছে। আমি মুখ খুলতে পারি না। আমার ছেলের লাশটা কোনো রকমে নওগাঁ পর্যন্ত পৌঁছে আমাকে চাপ দেওয়া হয়েছিল তাড়াতাড়ি দাফন করে ফেলেন। আচ্ছা, কারা চাপ দিয়েছে? এর প্রশাসন থেকে। পুলিশের গুলি ছিল? হ্যাঁ, পুলিশের গুলি ছিল। আমার ছেলেকে দাফন করে আমি ফিরে আসি। পরে আমাকে থানা থেকে আমাকে জেরা করা হয়, থানা থেকে ফোন করে যে আমার ছেলে কোনো রাজনৈতিক আদর্শে ছিল কিনা। বিশ্বাসী ছিল, আমার ছেলে কোনো রাজনীতি দলের সঙ্গে ছিল না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জুলাই বিপ্লব ও পরিবর্তিত পরিস্থিতি ধারণ না করলে ব্যক্তি কিংবা রাজনৈতিক দল কারোই ভবিষ্যৎ নেই। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাষ্ট্র থেকে দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দিতে না পারার দায় সরকারের, নাগরিকের নয়। গোলাম মাইনুল আহসানের রিপোর্ট। চলতি অর্থবছর সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রয়েছে 1,36,000 কোটি টাকা। যদিও নানা অনিয়ম ও দুর্নীতির কারণে প্রকৃত ব্যক্তির কাছে সহায়তা অনেক ক্ষেত্রে পৌঁছায় না বলে বিস্তর অভিযোগ রয়েছে। এমন প্রেক্ষাপটে সামাজিক নিরাপত্তা নিয়ে রাজধানীর হোটেলে সিপিডির এই আলোচনা। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত সরকার আমলে এমন প্রজেক্ট নিয়েছে তা থেকে পরিচালন ব্যয় ওঠে না। দুর্নীতি কমানোর মাধ্যমে দরিদ্র মানুষের জন্য অনেক কিছুই করা সম্ভব। বাংলাদেশের মানুষের এই মনোজগতের যে পরিবর্তনের সাথে সেটা রাজনীতিবিদ হোক, অন্য কোনো সংস্থা হোক, যারা পারবে না এই পরিবর্তন বাংলাদেশে, আমার মনে হয় সেই রাজনীতিবিদেরও কোনো ভবিষ্যৎ নেই, সেই রাজনৈতিক দলেরও কোনো ভবিষ্যৎ নেই। ইন্ডিয়া হচ্ছে একটা ভয়ঙ্কর জায়গা হয়ে দাঁড়িয়েছে। যাদের হাতে ট্যাক্স তোলার দায়িত্ব দেওয়া আছে তারাই আসলে পুরো ব্যাপারটাকে নিজেদের অর্থ সম্পদ আনন্দের কেন্দ্রে পরিণত করেছে। ভয়ঙ্কর বৈষম্য থেকে জুলাইতে ছাত্র জনতার বিপ্লব স্মরণ করিয়ে দেন ডক্টর মোস্তাফিজুর রহমান। বৈষম্য বিরোধী আন্দোলনের একটা ফসল হিসাবে কিন্তু আমরা এখানে বসেছি, এটা আমাদের ভুলে গেলে চলবে না। বাংলাদেশে যে উত্তরোত্তর যে বৈষম্য হচ্ছিল, আয় বৈষম্য, ভোগ বৈষম্য, সম্পদ বৈষম্য, সেটার একটা বিরুদ্ধে একটা অবস্থান থেকে কিন্তু আজকের এই আলোচনাটাকে দেখতে হবে। বাংলাদেশের জনগণকে নাগরিক হিসেবে তার একটা ন্যূনতম আয় পাওয়ার অধিকার আছে, সেই অধিকার বোধের থেকে আমি আজকে এই জিনিসটাকে এখানে এনেছি। এইটা এমন কোনো করতে পারতে এই কি কি সমস্যা আছে, এটা যারা দেশ চালায় এটা তাদের সমস্যা, এটা বাংলাদেশের নাগরিকের সমস্যা। রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিটি দরিদ্র পরিবারকে 4,540 টাকা দেওয়ার যৌক্তিকতা তুলে ধরে সিপিডি। এইটা পাওয়ার সে ন্যায্যতা তাকে দিতে হবে। গোলাম মাইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেছেন, নতুন বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কের নবযাত্রা শুরু হবে। বাংলাদেশের জনগণের সাথে চীনের জনগণের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। চলতি বছর চীনে প্রশিক্ষণের অংশ নেওয়া ও ভ্রমণে যাওয়া বাংলাদেশিদের নিয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দুই দেশের জনগণের মধ্যে বিভিন্ন পর্যায়ে সফর বিনিময়ের মধ্য দিয়ে সম্পর্ক দৃঢ় ও গভীর করাই চীন সরকারের এজেন্ডা বলে রাষ্ট্রদূত জানান। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, বাংলাদেশ আশা করে চীন নতুন সরকারের পাশে থাকবে, নতুন বাংলাদেশের পাশে থাকবে, চীনের উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে 10 জনের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রদূত ইয়াওয়েন ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। অনুষ্ঠানে বাংলাদেশি শিশুদের সমন্বয়ে চীনা অ্যাক্রোব্যাটিক প্রদর্শিত হয়। জাপানের রাষ্ট্রদূত ইয়াওমা কিমিনোরি বলেছেন, বাংলাদেশের সরকার পরিবর্তন হলেও জাপানের কূটনীতিতে কোনো পরিবর্তন হবে না। জাপান বাংলাদেশের বন্ধু হয়ে থাকবে বলেই জানান তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ও বাংলাদেশে সমাহিত জাপানি সৈন্যদের দেহাবশেষের বিষয়ে দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত এসব কথা বলেন। জানান, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ও উন্নয়ন সহযোগী। নতুন বাংলাদেশকে জাপান কিভাবে সহায়তা করতে পারে সে ব্যাপারে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ও কুমিল্লার ময়নামতিতে সমাহিত জাপানি সৈন্যদের উত্তোলিত দেহাবশেষের অংশ বিশেষ জাপানে নিয়ে ডিএনএ পরীক্ষা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত হলে দেহাবশেষ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। সৌদি আরবের রিয়াদে শেষ হল 4 দিনব্যাপী বাংলাদেশের সাংস্কৃতিক মিলন মেলা। সৌদি পার্কের এই মিলন মেলার শেষ দিন শনিবার ছিল গ্লোবাল হারমোনি বাংলাদেশ পর্বের 4র্থ দিন। এদিন সঙ্গীত শিল্পী পড়শি গানের সুরে মাতিয়ে তোলেন প্রবাসী বাংলাদেশিদের। সৌদি আরবের মিনিস্ট্রি অফ মিডিয়ার উদ্যোগে এই সাংস্কৃতিক মিলন মেলা অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশিরা এ ধরনের উদ্যোগে স্বাগত জানান। নিয়মিত এ ধরনের আয়োজনের মাধ্যমে দুদেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে বলে আশা প্রকাশ করা হয়। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে ঢাকা রিয়াদ সম্পর্ক আরও গভীর হবে। দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক প্রভাব ব্যবসা বাণিজ্যেও প্রতিফলিত হবে বলে প্রত্যাশা করা হয়।
হচ্ছে, দ্যাটস আ গ্রেট থিং যে আমরা একটা দেশ আরেকটা দেশের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ একটা সম্পর্কতে জড়াচ্ছি, এবং এটা অবশ্যই পজিটিভ কোনো কিছুই আমাদের সবার জন্য নিয়ে আসবে। আমরা চাই আগামী ভবিষ্যতে আরো সুন্দর ভাবে আরো সুন্দর আকর্ষণীয় অনুষ্ঠান আরম্ভ হবে, আমরা আশাবাদী। ধন্যবাদ সৌদি আরব গভর্নমেন্টকে এই সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমি প্রবাসী বাংলাদেশি হিসেবে আমি আশা করব এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। অনুষ্ঠানটা অনেকটা ভালো লাগছে, আমরা এনজয় করতে পারছি। প্রত্যেক বছর এই অনুষ্ঠান হোক, আমরা এটা চাই। আরো কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত না করা গেলে কোনো সংস্কারের কাজে আসবে না বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এএসএম আব্দুল হালিম। সকালে বিজয়নগরে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের সমন্বয় পরিষদ আয়োজিত আলোচনায় তিনি একথা বলেন। এ সময় প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে এমপিওভুক্ত করার দাবি জানান বক্তারা। সেখানে আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তাঁতবস্ত্র, দেশীয় শিল্প ও পণ্য মেলার উদ্বোধন হয়েছে লক্ষ্মীপুর জেলার আউটার স্টেডিয়াম মাঠে। বাফুফের সহ সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। জানান, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। অভিন্ন লক্ষ্যে পৌঁছাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে হবিগঞ্জের চুনারুঘাটে। পরে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক শাম্মী আক্তার। উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদুর রহমান আবদাল, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিমউদ্দিন শামসু ও অন্যান্যরা। শরীয়তপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ কর্মী সভা হয়েছে। সভায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মুনাইম মুন্নু সহ অন্যান্য সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এদিকে কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে হাজারো নেতাকর্মী নিয়ে শোডাউন করেছেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সি। কুমিল্লায় আল আরাফা ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজে এই ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। আল আরাফা ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শফিকুল আলম হেলাল, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. আমজাদ হোসেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ আসাদুল হক, কুমিল্লা শাখা ব্যবস্থাপক মোজাহারুল ইসলাম চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থীরা। চট্টগ্রামের রাউজানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ৩৯৭তম শাখা হিসেবে পথের হাট শাখার উদ্বোধন করা হয়েছে। ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। বিশেষ অতিথি ছিলেন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশিদ ওয়াহাব। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ওমর ফারুক খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মজনুজ্জামান, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম নর্থ জোন প্রধান এম জুবায়ের আজম হিলালি, পথের হাট শাখা প্রধান মোহাম্মদ নুরুল আফসার সহ অনেকে বক্তব্য রাখেন এ সময়। ডোমিনোজ পিৎজা মহাখালী এসকেএস টাওয়ারে উদ্বোধন করেছে তাদের ৩৭তম রেস্টুরেন্ট। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আক্তার মামুন। পাশাপাশি ডোমিনোজ পিৎজা বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও অন্যান্য অংশীদারদের সাথে উপস্থিত ছিলেন এসওএস চিলড্রেন্স ভিলেজের ছাত্রছাত্রীরা। ডোমিনোজ পিৎজা বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার আহমেদ শোয়েব ইকবাল, বাংলাদেশের হেড অব মার্কেটিং আবু ওবায়দা ইমন এই ব্যবসা সম্প্রসারণে উচ্ছ্বাস প্রকাশ করেন। স্টোরেজ ব্যাটারি প্রস্তুত ও রপ্তানিকারক শীর্ষ শিল্প প্রতিষ্ঠান পান্না গ্রুপের পরিবেশক সম্মেলন হয়েছে রাজধানীতে। সম্মেলনে দেশের বিভিন্ন জেলা উপজেলা পরিবেশকদের অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পান্না গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ লোকমান হোসেন। আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর অপারেশন মোহাম্মদ শহীদ খান, ম্যানেজমেন্ট অ্যাডভাইজার গোপাল চন্দ্র ঘোষ এবং পান্না গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি করল সিটি ব্যাংক পিএলসি। চুক্তির আওতায় এখন সিটি ব্যাংক থেকে বেতন ভাতা, অর্থ প্রদান, অর্থ সংগ্রহ, ডেবিট ও ক্রেডিট কার্ড সহ পার্সোনাল হোম ও কার লোন সুবিধা সহ
ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে পারবেন ওয়ালটন পরিবারের সদস্যরা। রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন হাইটেকের কর্পোরেট অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ জিয়াউল আলম এবং সিটি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেল ব্যাংকিং ওরফ হায়দার। উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান SM শামসুল আলম, সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ওয়ালটন হাইটেকের ম্যানেজিং ডিরেক্টর SM মাহবুবুল আলম, সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাসুর আরিফিন ও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। SSC 95 অ্যান্ড HSC 97 ফাউন্ডেশনের প্রথম বার্ষিক সম্মেলন হয়েছে পূর্বাচলের একটি রিসোর্টে। এই আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন জেলার SSC 95 অ্যান্ড HSC 97 ফাউন্ডেশনের সদস্যরা। এ সময় প্রয়াত সদস্যদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এই আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার সদস্যদের একত্রিত করার পাশাপাশি বিভিন্ন উদ্যোগগুলোর অগ্রগতি প্রদর্শন করা হয়। প্রতিষ্ঠাতা সদস্য পারভেজ বাবু ও ওয়ালিউল আলিমের উপস্থাপনায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি আমিনুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, প্রতিষ্ঠাতা প্রীতেশ তালুকদার সহ অন্য সদস্যরাও। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশন। পরে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নবনিযুক্ত সিসি নাসির উদ্দিন সহ 5 কমিশনারের শপথ, ভোটের প্রতি মানুষের আস্থা ফেরাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার। নির্বাচন কমিশন গঠন সবচেয়ে বড় সংস্কার, নতুন ইসির কাছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আশা করে বিএনপি, বললেন নেতারা। আবারও ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ অবরোধ, উচ্চ আদালতে আপিল করবে সরকার প্রধান, উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিং। বান্দরবান রুমার গহীন জঙ্গলে KNF এর গোপন আস্তানায় সেনা অভিযান, 3 সন্ত্রাসী নিহত, অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।